শীতের সময় নিজের কাছের মানুষজন, নিজের বন্ধুবান্ধবকে নিয়ে পিকনিক করার মজাটাই আলাদা, তাই না? ওই যে দূরে একজনের বাড়ির ছাদে আজ দেখছি পিকনিক হচ্ছে। সকাল থেকে দাঁড়িয়ে ওদেরকে একটু দেখছিলাম আর ভাবছিলাম আমি শেষ কবে পিকনিক করেছি। আজ থেকে প্রায় 7-8 বছর কিংবা 10 বছর আগে হয়তো। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল উঠে কিন্তু কন্যাকে নিয়ে চলে এসেছি জানালার কাছে। রোদ্দুরের এতটাই তাপ, ও একদমই তাকাতে পারছে না। তারপরে দেখলাম চুপটি করে জানালার উপরে বসে গেল। তারপরে আর কি, জানালা থেকে একদমই আর নামতে চাইছে না। যতই ওকে হাত দেখিয়ে ডাকছি, আমার হাত ধরে সরিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ ওর সাথে এরকমভাবে খুনসুটি চলল। সকাল সকাল উঠে যদি মেয়েটার মনটা এরকম ভালো থাকে না, আমার সারাটা দিন ভালো হয়ে যায়। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে সকাল থেকে মা মেয়েতে একাই রয়েছি। বাবা বেরিয়ে গেছে মর্নিং ডিউটিতে। ওই সকালবেলা উঠে ওকে একটু টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আবারও মেয়ের সাথে ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় বাজতে চললো 9:30 থেকে 10টার মতো। এই আমরা দুজনে আবার ঘুম থেকে উঠলাম। ওর বাবা যাওয়ার পরে আমি যে ঘুমোই মেয়ের পাশে, আমার কিন্তু ওই রকমভাবে আর ঘুম ধরে না। ওই হালকা একটা তন্দ্রা মতো হয়ে থাকে, ব্যাস ওই রকমভাবেই আমাকে 2-2.5 ঘন্টা পার করে দিতে হয়। তারপরে মেয়ে যখন ওঠে ওকে নিয়ে উঠি। তাহলে এখন বাজে প্রায় 9:30 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। কাজ বাজ তো শুরু করলাম। এই কাজের প্ল্যানিং কিন্তু আমি কালকে রাত্রেবেলাতেই করে রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে সকালে হাজব্যান্ড থাকবে না, তাই হাতে কিছুটা হলেও সময় রয়েছে। ওই মেয়েকে খাওয়াবো, তারপরে নিজের মতো করে কাজ বাজ করবো। জানি না মেয়ে কতক্ষণ সাথ দেবে, তাও এখন ওর মন মেজাজটা ভালো রয়েছে, তাই ভাবলাম আগে ভাগে রুমটা ডাস্টিং একটু করে নিই। এখন একটু বেডের পেছনটা না ঝেড়ে নিচ্ছি। এই বেডের পেছনের দিকে একটুখানি জায়গা ছেড়ে রাখি তো, বেশ একটু একটু ঝুল জমে, তাই যখনই সময় পাই অল্প অল্প করে ঝেড়ে দিই। আমার বেডরুম তো ক্লিনিংয়ের ভিডিও আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই এরকম কিছু ডিটেলসে আজকে শেয়ার করলাম না। তবে হ্যাঁ, এটুকু বলবো, আমি যে হ্যাবিটটা ফলো করি তাতে করে কিন্তু খুব বেশি নোংরা আমার বেডরুম কখনোই হয় না। তো অল্প অল্প নোংরা হলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে দিতে থাকি। তো প্রথমে একটা বেডশিট দিয়ে দিলাম, তারপরে একটা বেড কভার দিয়ে দিলাম। এই হ্যাকসটাও না খুব বেশি উপকারী হয়েছে আমার জন্য। তো আমার বেডশিটটা যে নিচে থাকে সেটা কিন্তু খুব একটা নোংরা হয় না। যা নোংরা হয় এই বেড কভারটাই হয়। রাত্রেবেলা করে তুলে দিলে একদম ফ্রেশ বেডশিটে ঘুমানো যায়, এত ভালো লাগে। অনেক সময় দেখবেন কিছু কিছু অভ্যেস দেখলে মনে হয় যে আমরা হয়তো পারবো না করতে, একটুখানি কষ্ট হবে। কিন্তু একটু কষ্ট করে বিশ্বাস করুন, কিছুদিনের জন্য যদি করে নেওয়া যায় আর সেটা থেকে যদি আমরা একটুখানি হলেও ভালো ফল পাই, তাহলে কিন্তু ওই অভ্যেসগুলো আর ছাড়তে ইচ্ছে করে না। যেরকম আমার এই অভ্যেসটা ধরে গিয়েছে। এই যে একটুখানি রোদ এসেছে, মেয়ের বালিশ টালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। খুব ইচ্ছে করে একটুখানি ছাদে গিয়ে রোদ্দুরে দিয়ে আসি, কিন্তু এই যে আগের একটা শর্টসে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের ফ্ল্যাটের মধ্যে না হনুমান ঢুকে এসেছিলো। ওইটা দেখার পরে না আমি রুমের দরজা খুলতেই এখন খুব ভয় পাই। যা কাণ্ডটি ঘটেছিল ওই দিনে আপনাদের সঙ্গে তো কিছুটা আমি শেয়ার করেছি, কিন্তু যেটা বলিনি শর্টসের মধ্যে সেটা এখানে বলছি শুনুন। আমি আসলে মেয়েকে নিয়ে বাইরে বারান্দাতে খাওয়াচ্ছিলাম, ঠিক তখনই হনুমান বাবাজি সামনের দুটো বাড়ি পেরিয়ে ছাদের ওপরে বসেছিল। বেশ খানিকটা দূরে ছিল। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি, তবে কোনো দিন হনুমানকে এরকমভাবে দেখিনি। মেয়েকে যখনই খাওয়াচ্ছিলাম আমি একটা কলা নিয়ে গিয়ে মেয়েকেও খাওয়াবো, আর যদি মেয়ে না খায় ওদেরকে দেবো, তাই ভেবে নিয়ে গেছি। ওরা যে এত দূর থেকে ওই কলাটা দেখতে পেয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি। ভাবতে তো পারিনি ছেড়ে দিন, তবে এটাও ভাবতে পারিনি যে আমার থেকে 2 হাত দূরে ওরা এসে আমার ফ্ল্যাটের জানালাতে হাজির হয়ে যাবে। আমি সেই মুহূর্তে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরও একটা হাস্যকর ঘটনা কি, আমি আমার ফোনটাকে বাইরে নিয়ে গিয়েছিলাম ওদের একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বলে, আর তখন এতটা ভয় পেয়ে গিয়েছি ফোনটাকে ভয়ে বাইরে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। যাই হোক, তার আগে বলে দিই, মেয়েকে এখন আমি সকালে একটু ব্রেকফাস্ট করাচ্ছি। কাজ তো করছিলাম, কাজ করতে করতে ভাবলাম ওকে আগে একটু ব্রেকফাস্ট করিয়ে দিই, তারপরে শান্তি মনে কাজ করব। আর আজকাল কি হয়েছে, ব্রেকফাস্ট করতে করতেই এখানে চলে আসে। মানে বাড়িতে কিন্তু ওকে একদমই খাওয়াতে পারলাম না, তারপরে ও ভীষণ জেদ করলো বাইরে বেরোনোর জন্য। আর যখনই বাইরে বেরোয় ও এখানে আসার জেদ করে। এই যে দেখুন, ব্রেকফাস্ট করতে করতে কিন্তু আন্টির কাছে একটা জেমসের প্যাকেট দেখতে পেয়ে গিয়েছে।
আর ব্রেকফাস্ট করে তখনই ব্রেকফাস্ট ছেড়ে জেমসের প্যাকেট নিয়ে বাড়ি পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনাতে রয়েছে। আর আন্টির বাড়িতে থাকবে না এখন। যাই হোক, এখন ওকে কোনো রকম খাইয়ে আমি আবারও ফিরে এসেছি। এখন আমি পুরো লিভিং রুমটা আর একটা বেডরুম আছে সেটা ঝুলগুলো ঝেড়ে নেব। আর এই ঝুল ঝাড়তে ঝাড়তে আপনাদের সাথে বাকি গল্পটা সেরে ফেলি, দাঁড়ান। যখনই আমি ফোনটা বাইরে ছেড়ে এসেছি তখন কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, যে আমি তো মাঝে মধ্যে শুনেছি যে হনুমানরা ফোন নিয়ে পালিয়ে যায়। তো আমি শুধু ভাবছি যদি ফোনটা নিয়ে পালিয়ে যায় তাহলে তো আমার সব গেল। তো আমি হনুমানকে এই যে বেডরুমের জানালাটা, এখানটায় ওদেরকে ডেকে একটা মুসাম্বি দিয়েছিলাম। আর ভাবছি যে এখানটায় খাক, আমি ততক্ষণে দরজার সামনে ফোনটা নিয়ে পালিয়ে আসবো। যেই না আমি দরজাটা খুলেছি ফোনটা নিতে যাব বলে আমার দিকে তেড়ে এসেছে আর কি, মানে ওরাই ভয় পেয়ে গিয়েছে, ওরা ভেবেছে যে আমি ওদেরকে আঘাত করব। যাই হোক, ওখান থেকে কোনো রকম পালিয়ে মানে পাশের একটা ফ্ল্যাটে চলে গিয়েছিল, মানে একটু দূরে চলে গিয়েছিল। তো আমি ছুটে ফোনটা নিয়ে ভেতরে ঢুকে এসেছি। আর ফোনটা নিতে গিয়েছি, বাচ্চা তো ভেতরে ছিল, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে যদি রুমের ভেতরে ঢুকে আসে, মেয়ে রয়েছে, সব থেকে বড় চিন্তা আমার ওটা হচ্ছিল। মানে আমার ক্ষতি হয়ে যাক, আমাকে কিছু করে দিক, আমার তাতে কোনো চিন্তা নেই, কিন্তু সব থেকে বেশি টেনশন হচ্ছিল মেয়েকে নিয়ে, ও তো এখন খুব ছোট। তো যাই হোক, ওকে ভেতরে আমি লক করে রেখেছিলাম, আমি ফোন নিয়ে ভেতরে চলে এসেছি। আরও একটা ভয়ের ব্যাপার কি জানেন, যেহেতু মানে আমার কারণে এই ফ্ল্যাটের মধ্যে ঢুকে এসেছে হনুমানটা, তো এখন যদি অন্যান্য রুম থেকে কেউ বেরিয়ে আসে আর তাদের ওপরে যদি কোনো রকম অ্যাটাক করে বা তাদের কোনো কারণে ক্ষতি হয়, তাহলে তো আমারই পুরোটা দোষ হয়ে যাবে বা আমার খুব খারাপ লাগবে। তো আমি এই কারণে পাশের বাড়িতে ফোন করে ওদেরকে জানিয়ে দিই, আর ওরা এসে তখন হনুমানকে এখান থেকে তাড়ায় আর কি। তার মধ্যেখানেই আমি ওদেরকে বাড়িতে যা যা ফল ছিল আমি ওদেরকে খেতে দিই, ওরা আমার ফ্ল্যাটের সামনে মানে জানালার কাছে বসে বসে খায়। যাই হোক, এই ছিল আমার হনুমানের গল্প। 22শে জানুয়ারি কিন্তু আমার বাড়িতে ওরা এসেছিল, ভীষণ খুশি হয়েছি ওদের আসাতে আমি। আর এইরকম ধরনের যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর চলুন তাহলে এবারে কি কাজ করছি সেটা জানিয়ে দিই। হাতে দেখলেন তো একটা মোজা পরেছি, কেন বলুন তো? মোজা পরে না এই যে আমি ক্লিনিং করছি, দেখুন এটাতে না খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়, আর আপনার হাত দিয়ে আপনি যেখানে ইচ্ছে ক্লিন করতে পারেন। এই হ্যাক্সটা আমি মাঝে মধ্যেই ফলো করি। যখন দেখি হাতে একদমই সময় নেই, খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তখনই হাতে এরকম মোজা পরে অল্প করে একটু ভিজিয়ে নিই, তারপরে একটু নিংড়ে নিয়ে যেই যেই জায়গাগুলো ক্লিন করার প্রয়োজন হয় আমি সেগুলো করে ফেলি। বেডরুমটা তো ক্লিন করে নিয়েছি, এখন একটুখানি ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম, আর এই ঠাকুর ঘরের যে জানালাগুলো সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আমি মাঝে মধ্যেই সময় পেলে এক একটা জায়গা ধরে ধরে এরকম ক্লিন করি, মানে একদিনে পুরোটা কখনোই ক্লিন করি না। আজকে এই যে যেরকম ঠাকুর ঘরের দরজাটা ক্লিন করছি, সেরকমই আগের দিন আমার মেন ডোরটা আমি ক্লিন করেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু ঝাড়ু টাড়ু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাড়িটা মোছার পালা। আগেও বলেছি এটা কিন্তু মুছতে খুব বেশি হেল্প করে, কিন্তু একটা কি সমস্যা হয় জানেন, এটা দিয়ে মুছতে গেলে বাড়ির যে কোণাগুলো থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক করে মোছা হয় না। যতই যাই হোক, আমার কিন্তু সবসময় মনে হয় হাতে করে মুছলে কিন্তু বাড়িটা ভালো ক্লিন হয়। এই যে খাটের নিচটাও এখন একটু ক্লিন করে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে খাটের নিচে পরিষ্কার করা হয়নি। এখন না ওই রকম আর রুটিন ফলো করতে পারি না একদম। মেয়েকে নিয়ে এখন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি কি করে ভিডিও বানাচ্ছি আর কি করে এডিট করছি শুধুমাত্র আমিই জানি। আর এই যে এদিকটাও একটু ক্লিন করে নিলাম, কারণ এখানটাও অনেক দিন হয়ে গেছে, প্রায় মাসখানেক হতে গেল এর নিচটাও পরিষ্কার করা হয়নি, বেশ ময়লা জমেছিল। তো ঘষে ঘষে ওটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে যেই জায়গাটাতে জল থাকে। আর এই কিচেনের কথা তো ছেড়েই দিন, কিচেন যে দিনে আমাকে কতবার মুছতে হয় তার নেই ঠিক। কিচেনটা প্রচণ্ড নোংরা হয়, মানে যখন আমি রান্না করি বা যখন থালা বাসন ধুই আর কি। যেদিনে করে হাজব্যান্ড বাড়িতে থাকে না সেদিনে করেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো একটু ভালো করে করতে পারি, কারণ যেদিনে করে ও বাড়ি থাকে মানে আমার মাথার ওপরে একটা দায়িত্ব থাকে যে ও অফিস যাবে, ওকে টাইমের মধ্যে খাওয়া রেডি করে দিতে হবে। সেদিনে কিন্তু কোনো রকম নম করেই কাজবাজ হয়। এই যে আজকে একটু সময় পেয়েছি বলে একটু ভালো করে ক্লিন করতে পারলাম। অল্প কিছুটা জামা বেরিয়েছে, তো আমি ঘর মোছার আগেই না সার্ফের জলে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম, বেশ খানিকক্ষণ হয়ে গিয়েছে, এখন একটুখানি ভালো করে ঘষে আমি ধুয়ে নিচ্ছি। আজকাল মেয়ের জামা এত বেরোয় যে প্রত্যেক দিনই আমাকে বালতি বালতি জামা কাচতে হচ্ছে। রোজ তো পারি না, তবে আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিনে ওয়াশিং মেশিন চালানো আর বাদবাকি দিনগুলো হাতে করে কেচে দেওয়া।
তবে এই কিছুদিন আগে এত বেশি কুয়াশা হয়েছিল, আমাদের পরপর না 3 থেকে 4 দিন ওয়াশিং মেশিন চলেছে। তো এখন ভাবলাম যে না, হাতে করেই কেচে দিই। আর তার সাথে আজকে একটুখানি আমি বাথরুমটাও ক্লিন করে নিচ্ছি। বাথরুম কিভাবে ক্লিন করি এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে একটু অন্যরকমভাবেই করছি। প্রথমে ব্লিচিং পাউডারটাকে ছড়িয়ে দিলাম, তারপরে হারপিকটা দিয়ে দিয়েছি। আজকে আর হাত টাত লাগাবো না। তো এই যে ওয়াইপারটা আছে, এটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি গোটা বাথরুমে। তারপরে এইটা দিয়ে ভালো করে পা দিয়ে ঘষে ঘষে নেব। ব্যাস, আমার বাথরুম কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো তারপরে জল ঢেলে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো এখন স্নান টান করে আমি চলে এসেছি। বেশ খানিকক্ষণ লেগে গেল ওখানটায় বাথরুম ক্লিন করে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বেরোতে বেরোতে 0.5 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তো তার মধ্যেখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে এসেছে। তো আজকে রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা নেই। একটুখানি মিক্স ভেজ করবো ভেবেছি, আর একটুখানি সয়াবিনের তরকারি করব। আমি না ওই ঢাকনা দিয়ে ভাতের ফ্যান একদমই ঝরাতে পারি না আজকাল। আগে আগে বড় বড় হাঁড়িরও ফ্যান ঝরিয়ে ফেলতে পারতাম, কিন্তু যবে থেকে এই ছাঁকনির ব্যবহার করা শিখেছি তবে থেকে ওই ঢাকনা দিয়ে ঝরানোটা একদম ভুলে গেছি। যাই হোক, ওটা কিন্তু আমার বেশ ভালোই কাজ দেয়, ভালোভাবে ফ্যানগুলো ঝরে যায়। তো তার সাথে কিন্তু এদিকে দুটো রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে মিক্স ভেজ আর একদিকে সয়াবিন আলুটাকে একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে মেয়েকেও খাইয়ে নিচ্ছি। এখন খাওয়ানো মানে তো যুদ্ধর থেকে কম কিছু নয়। তো কোনো রকম ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে রান্নাটাও সেরে ফেলেছি। আজকের এই মিক্স ভেজটা আমি ওই একটুখানি হিং আর একটু জিরে ফোড়ন দিয়েই করেছি, আর তার সাথে কিছু শুকনো মশলা দিয়েছিলাম, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার তরকারি। আর এদিকে আমি সয়াবিন আলুর তরকারিটাও আজকে ভীষণ সিম্পলভাবে করছি। একটুখানি 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর ওপরে ওই সিম্পল যে মশলাগুলো হয় সেটা দিয়েই কিন্তু রান্না করে ফেলবো। আর ওদিকে রান্না করতে করতে হঠাৎ করে চোখ পড়লো এই অ্যাকোয়ারিয়ামের দিকে। দেখলাম বেশ ময়লা হয়েছে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ক্লিন করব, কিন্তু করা হয়ে উঠছিল না। আর জানেন কি, বেশ কিছুদিন এই অ্যাকোয়ারিয়ামটা দেখে এটা আমার অভিজ্ঞতা হলো যে আমরা গোল্ড ফিশকে যদি বেশি পরিমাণে খেতে দিই তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করার প্রয়োজন হয়। কিন্তু ওরা যে পরিমাপটা দিয়েছে, মানে ওই এক একটা মাছকে ছটা ছটা করে খেতে দেওয়া, মানে দিনে দুবেলা ছটা ছটা, মানে 12 12 24টা দিতে হবে। তো সেরকম করে যদি খেতে দেওয়া হয় তাহলে কিন্তু জলটা খুব একটা নোংরা হয় না। কিন্তু গোল্ড ফিশের আরও একটা ব্যাড হ্যাবিট কী আছে, ওরা সবসময় খাই খাই করতে থাকে। মানে ওদের কাছে যখনই আপনি যাবেন ওরা খাওয়ার জন্য আপনার দিকে তাকিয়ে বসে থাকবে। এই যে দেখুন, এটা রাখতে গিয়ে এই হাত থেকে পড়ে যাচ্ছিল বলে, কিন্তু না, ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছেন। যাই হোক, ওদেরকে একটু ঠান্ডা জলে দিলাম। প্রথমে না খুব ভয় পাচ্ছিলাম, এখন তো বেশ ঠান্ডা পড়েছে। আর আমাকে কেউ একজন কমেন্ট করেছিলেন যে ওরা ঠান্ডার সময় নাকি খুব একটা সারভাইভ করতে পারে না। তো আজকে জলটা চেঞ্জ করার পরে এতটা ভয় লাগছিল, ওরা একটুখানি চমকে গিয়েছে। তো দেখা যাক, কিছুক্ষণ পরে আশা করছি ঠিক হয়ে যাবে। তো এখন একটুখানি হাতে সময় রয়েছে, ভাবলাম গাছে একটু জল দিয়ে দিই। এই গাছগুলো না মাঝে মধ্যে একটুখানি অযত্ন হয়ে যাচ্ছে, কারণ সংসারে এতগুলো কাজের মাঝে আমি না মাঝে মধ্যে জল দিতেও ভুলে যাচ্ছি। তাও চেষ্টা করি 2 দিন অন্তর অন্তর জলটা দিয়ে দেওয়ার জন্য। আর এদিকের বারান্দাতেও আমার কয়েকটা গাছ দেখুন। আমার হাজব্যান্ড তো আজকাল আর আমাকে গাছ কিনতেই দেয় না, কিন্তু আমার গাছ এত ভালো লাগে, যখনই কোথাও যাই কিছু ভালো গাছ দেখতে পেলে টুক করে কিনে নিয়ে চলে আসি। যাই হোক, তার মধ্যেখানে আরও কয়েকটা কাজ পেন্ডিং রয়ে গিয়েছে। এই কয়েকটা জামাকে আয়রন করতে হবে। বেশ কয়েকদিন ধরে ফেলে রেখেছি। এখন আর ওই রুলসগুলো ফলো করা হয় না। আপনাদেরকে বলি, কিন্তু আমি পারি না জানেন। আমি প্রত্যেক দিন চেষ্টা করতাম আয়রন করে রাখার জন্য, কিন্তু আমার মেয়ে যবে থেকে একটু বড় হওয়া শুরু করেছে, ওর পেছনে আমাকে এতটা সময় দিতে হয় যে এগুলোর পেছনে একটুখানি সময় কম দেওয়া হয়ে যাচ্ছে। তাও সংসারের কাজগুলো তো আর ফেলে রাখলে হবে না, কাজ তো আমাকেই করতে হবে। তাই কোনো রকম ওকে কোলে নিয়ে কাজগুলো শেষ করে ফেললাম। আর এই কাজগুলো করতে করতে ওদিকে কর্তামশাইও চলে এসেছে। এবারে দুপুরের লাঞ্চটাও সেরে নেব, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। এখন প্রায় রাত্রিবেলা 8টা মতো বাজে, আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাত্রিবেলা কী ডিনার করব ওই ভাবতে ভাবতে কর্তামশাই হঠাৎ করে বলল যে আজকে ওই আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে। এর আগের বারে যে আমার বাপি এসেছিল, মা কিন্তু এতটা নারকেলের পুর আমাদের জন্য পাঠিয়েছিল। সেটা ফ্রিজের মধ্যে ছিল, তো সেটা দিয়েই আজকে পিঠেটা বানানো হচ্ছে। আমার কর্তা কিন্তু এই সমস্ত কাজে ভীষণ এক্সপার্ট। খুব নিখুঁতভাবে কাজ করে দেখুন। কত সুন্দরভাবে মুড়েছে, আমি তো এত ভালোভাবে মুড়তেই পারি না।
আর আজকের যে পিঠেটা হচ্ছে না, ওটা হলো সুজির পিঠে। তো সুজির খোল কাটা থেকে শুরু করে নারকেলের পুর ভরে এরকমভাবে রেডি করে দেওয়া অবধি কিন্তু কর্তামশাই পুরোটা নিজের থেকে করেছে। তো তারপরে বাদবাকি দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এখানটায় কিছুটা দুধ ফুটিয়ে রেখেছিলাম, তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েই কিন্তু এর মধ্যে একটুখানি গুড় মিশিয়ে নিয়েছি। ব্যাস, পিঠে রেডি। তবে হ্যাঁ, আজকের ডিনারের পুরো ক্রেডিটটাই কিন্তু আমার হাজব্যান্ডকেই দিতে হয়। এইরকম সুযোগ তো আর সবসময় পাই না, মাঝে মধ্যে একবার পাই, আর যখন পাই তখন কিন্তু আমার খুশির ঠিকানা থাকে না। যাই হোক, এখন আমরা বসলাম পিঠে খাওয়ার জন্য। আজকের পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হয়েছিল আর খেতেও খুব টেস্টি ছিল। আর আমার মায়ের হাতে এই নারকেলের পুরটা খেতে আমার এতটাই ভালো লাগে, মা যখনই বানায় একটু এক্সট্রা এরকমভাবে রেখে দেয়, তো আমার যখন মন করে আমি বের করে করে খাই। আর এদিকে প্রথম বাইটটা নিল কর্তামশাই, খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো আমরা খাওয়াটা শেষ করেছি, তারপরে বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার ছিল, সেগুলোও চলে এসেছে। এখন অর্ডারগুলো গুছিয়ে নেব। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।